অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকেই বোঝে না, জয়কে বোঝার প্রশ্নই ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। সেটা আপনার নেই। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায় তাহলে শর্ত কি বলুন? সামনের সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই। আমি নিজেকে দিয়ে বুঝি। আমাকে মৃত্যু দেয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান। আজ দিলে কি আর আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই। জয়, আমি জয় শব্দ করে হেসে ফেলল। অন্তু মুচকি হেসে মাথা নামায়। ঠোঁটের কোণের হাসির চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, তো ছেড়ে দেবে আমায়? আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায়। হারানো তো আর কম হারাইনি, তার একটা দায় আছে তো আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছো তো? আসামিকে ভোলা উচিত নয় জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে, এক দৃষ্টিতে চেয়ে থেকে বলে, স্বামী নই না? জয় আবার শিব পড়ল অন্তুর কোলে। আরাম করে মাথা রাখে, কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খুঁজে। অন্তু মারি দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। ক্ষণিকের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি, সেই স্টোর রুমের ওপারে দরজার ওপর গেছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে। দিনে কয়েকবার বারবার, বাড়িতেও থাকছে না ঠিক মতন। বিক্ষিপ্ত ঘুড়ির মতন বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরছে, উদ্দেশ্য অজানা। কিছু খুঁজে বেড়াচ্ছে যেন, কিছু করছে। হুমায়ুন পাটোয়ারির মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে, চোখে মুখে এক প্রকার তাড়া, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারির বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল, পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল, সে এলো খানিক পর। সদর দরজা ঢুকে পুলিশ দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে তাকিয়ে চেয়ে কপালে হাত ঠুকে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার, ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙলো। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তাক যদি সব তোমার ফাইলে ভরা থাকে চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফ্যানের ওপর পা পিছলে যেমন ছ্যাত করে চলে যায় না, ওই রকম চলে যাচ্ছে। তারপর যে ধপস করে পড়ে যেতে হয় সেটা কি ভুলে যাচ্ছ? বি পজিটিভ স্যার। নিজেকে সামনে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না। পুলিশ মাথা নাড়ল। আর পারবে না, পিছাতে পিছাতে তো দেওয়ালের দিকে যাচ্ছ, পিঠ থেকে যাবে এবার। দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার? মজবুত খুব? না মানে 2 নম্বর সিমেন্টের তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খাই, দেখা গেল দেয়াল ধসে পড়লো, আমার পিঠ টিট 2-4 খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসাব। তবে দেয়াল পেরিয়ে যেতে পারবো। জয় রসিকতা অবিরাম চলতেই থাকলো। জয় ফ্যানের রেগুলেটর ঘুরে স্পিড হাই করে এসে গা এলিয়ে বসলো সোফায়। পুলিশ বলল, কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাকারি মারেন, কিছু আটকে আছে, জোরে করে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছো, মতের বিরুদ্ধে বিয়ে করেছো, পরিবারকে জিম্মি করে। যা সালা, সাংঘাতিক কেসে ফেসেছি তো এবার। তবু কিছু নারীবাদী ব্রিটিশ শালী গলা ফাটাবে, আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজে। ক্ষমা স্যার ক্ষমা। কিসব ভালো কথা যে খারাপ সময় বেরিয়ে যায় মুখ দিয়ে। অভিযোগ কি সত্য? জয় বুকে হাতে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি সম্বন্ধী বাবু। যেহেতু সে স্বর্গীয় তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনো দিন। তার বোনকে ডাকুন, আমি কি বলবো।
আমি বললে নিজেকে ডিফেন্সই তো করব, নাকি নিজের সম্মানের হরির লোড বিলাবো? জয় গলা হাঁকালো। অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বিয়াই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়, সসম্মানে জবাব দাও গিন্নি। অন্তু বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ায় আস্তে করে। জয় আদেশ করল, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনো তো, মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এজন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বলল, খেয়ে নেই কেমন? আপনারা কথা বলেন, জেলের পচা রুটি খেলে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ভালো করে গিলে যাই, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত, তারপরে দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের উপর পুরো ভুড়ি ভোজ নিয়ে বসে গোগ্রাসে গিলতে থাকলো জয়। আশেপাশে পুলিশের দল ঘিরে আছে, অন্তুকে প্রশ্ন করছে। আর দুনিয়াদারি ফুলে খেয়ে যায়। বিশাল হাতে তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেয়া তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না জয়। খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে, তরুকে ডেকে সালাদ আনাচ্ছে, লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিরিক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসাররা অবাক হলো না ওর এমন আচরণে, কিন্তু নতুন যারা এসেছিল তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা, যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাওয়ার উদ্বেগ নেই, বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞেস করা হলো, আপনাকে রোজ টিচ করতো জয় আমির, কথা কি সত্য? জয় খুব আশাবাদী অন্তুর তেজ তৃপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতেও কাটাতে হবে ভেবেই কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবুতর কে দেখবে? মদ পাওয়া যাবে না ওখানে, অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল বউকে, যে সে ঘাওয়া পড়া দিয়ে পুষছে, সে তার সাথে বেমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দিবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল, হাসলো না। পুলিশরা পাচ্ছে পুরোটাই পাগল ভাববে, অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক নয়। কিন্তু খাওয়া রেখে তড়া করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না। একে একে সকল অভিযোগ নাকচ করলো অন্তু। জয় এটো হাত প্লেটে ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালুসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করলো। জয় গভীর চোখে তাকিয়ে থেকে চুপচাপ শুধু শোনে। পুলিশেরা অবাক হয়ে কর্কশ স্বরে জিজ্ঞেস করে, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলো কেন? অন্তু পেশাগত মিথ্যেবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কেউ সম্মত ছিল না বিয়েতে। ওদের পছন্দ ছিল না জয় আমিরকে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি যাইনি। এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছুই নয়। আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি। ওটা শুধুই মাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলো রশিদ। আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকাচ্ছেন? আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এ ঘটনার দিন 2-1 পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনার ঘটনা এই প্রথম শুনেছি। সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে। আমরা কিছু বলিনি, আপনিই বলেছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না। অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত। তরু ফ্রিকুচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরে কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত দিয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে, মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণে অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানালার বাইরে। কোথা থেকে যেন একটা লাল রঙা শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং, আর কোনো রং তার প্রিয় তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরেই রংটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রংকে ভালো লাগেনি আর। অন্তুকে বলল, ঘরওয়ালি, এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়েই তো করলাম আমি, বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে। তেল তেলে কপাল, শাড়ি পরা অবস্থায় দেখিই নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময়
একবারই দেখেছিলাম, তাও ভালো মতো না। আজ পারো, একটা ছবি তুলবো না দুজন, ঠিক আছে? নেই। ঠিক নেই? না। পড়বে না? হুম। কেন? ইচ্ছে করছে না। পড়বেই না? পারবই না। আসে জয় খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর দিকে, উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকবে না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মদ ঢেলে দিয়াশলাই জ্বালায়। কাপড়ের লাল রংটা পুড়ে ছাই হয়ে কালো হয়ে আসছিল। রাগ লাগে জয়ের। পছন্দের রংটা বদলে অন্ধকারে ছিঁড়ে যাচ্ছে। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবু আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না, তবু আজ আগুনের উপর রাগ হচ্ছিল খুব, অথচ নেভালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্ত ধরে গেলে পুরোটাকেই পোড়া অথবা গোটা মানুষটাকে পাপী সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা, ভাবে আচ্ছা, ছাই হয়ে যাওয়া ওই কালো রঙকে কি আর লালে ফেরানো উপায় নেই? উত্তর আসে না। সময়ের মতো তো ছাই আর পাপ খড়ি পুড়ে ছাই হয়। তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফেরে না, যা ফেরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্টটা ভিজে উঠল, তবুও জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্য কিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষছে। আজ তাদের মালিকের আদর করছে না কেন? কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের উপর আঙুলে বাজাতে বাজাতে গান ধরে যায়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবনের পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায়। ধরনীর বুকে পাশাপাশি কবু কেউ বুঝি কারো নয়। মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে এই সন্ধ্যা মাথায় নিয়ে 4টে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা এসে জিজ্ঞেস করে, তোকে আমার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হ্যারবাল, সব সময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইতেছে গাইলাম গানটা প্রিয় আমার, তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতন খাইস্টা তো না আমি। সব সময় পরিষ্কার থাকি, ডেটল সাবান মাখি, 99 ভাগ জীবাণুমুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না, সেটা রিমিকেই দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল। আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজার কড়া স্বরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে। রিমির চেহারায় বদল এসেছে, সেই চাঞ্চল্য আর নেই। পুরোদস্তর পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আরমিনের রোগ লেগেছে? হ্যাঁ। তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করিনি। এক সময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ জেদে জ্বলছে ওঠে। তাতে ক্ষতিটা কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়। নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঁধটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়। অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকতেই গোটা নকশা বদলে ফেলেছে। আপনার জয়ের ভিত নড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আছর লাগিও না গায়ে। ওর কাছে কিছুই নেই, নিঃস্ব। শুধু শুধু আমাদের মাঝে ঝগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়?
রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমানে জড়িয়েছ, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা, তোমার সই। রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত স্বরে ফায়সা কথায় বলে না, যা বলে তা একটা অহেতুক না। হামজা বলল, ননদালেস লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং, ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কটাই একটা যুদ্ধ বিগ্রহের উপর স্থাপিত। আমার তোমার তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই। হ্যাঁ, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবুও তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে, কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এই সব সময় রিমিকে কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না। কোনোদিন মারেনি, কথা করা কথা বলেনি, চোখ সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বারবার। সে ছোট্ট রিমিকে কত ভালোবাসে। ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিল। বাবার স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার, হামজার ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে। কাছে আসে রিমি, দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমি চোখ বুঝতে এক তপ্ত জল গাল বেয়ে যায়। ভেজা ঠোঁট গিলে একটা আচমকা। হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারি বাড়ির ছেলে টেলে কেউ নই। রিমি বিদ্যুৎ সক্ষার মতন ছাদ করে উঠে দুপা সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পাঞ্জাবি পাজামা পরে চুল ঠিক করে পারফিউম লাগায়। কোট গায়ে চড়াতেই রিমির দিকে তাকালে রিমি তাকে আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুঠুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেয় একটা ছোট লোক। নোংরা নিঃস্ব প্রাণ আমি। শুনাছে হামজা। কি এবার একেবারে তালাক? এত জোরে শব্দ করে কখনো হাসিনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির। কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো, শাহানা পাটোয়ারি। সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকেই হুমায়ুন পাটোয়ারিকে এ থালায় ও থালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দিইনি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়, দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানা মা নিয়ে এসেছিল ওখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লার গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবেই মানুষ আমি, যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুল পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুফু। কতদিন শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে? আমার যখন বয়স 14, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুফু নেই আর। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমিও এক সময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপরে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারির নামটাই আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি। দরকার নেই, আমার কোনো দরকার নেই। শুধু আমার ক্ষমতা চাই, আরও ক্ষমতা। তাছাড়া আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণ অভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝঙ্কার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারিনি আমি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। ম্যাট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিয়ে নিজের ভালো মানুষই বিক্রি করে পাপের টাকায় জোগাড়
করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়তো না, যদি না সেসব পেরিয়ে সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামি খানিক দম নেয়, তারপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছি আমি আর জয়ে। তোমার মতো লাখখানেক রিমি আর আর্মিনের মতো হাজারখানেক আর্মিন জয় হামজার পথ রুখতে পারে না, আর না ভাঙন ধরাতে। এ পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত না ছাড়বে, হয় মরবে। কেমন অপ্রীতিকরস্থর মতো করে হাসে হামজা গা তুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই। থাকবে থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরও রক্ত, আরও চিৎকার, আরও হাহাকার আছে। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী মা হয়তো ওই লোকগুলোর মতো হাত পাগুলোর কাতারেও ছিল না, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আর সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয় আর আমার পথ একটা। সেখানে গিয়ে অর্জন দুজনের, দুজনেই অতৃপ্ত হয়তো চিরকাল, তবু তৃপ্ততা আমার থামার নয়। আমার ক্ষমতা লাগবে, আরও উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, এই শুয়োর, বেরোবি নাকি আসবো আমি? দেরি হচ্ছে, জলদি আয়। হামজা বের হওয়ার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করলো, হামজার ডান হাতের বৃদ্ধা আঙুল ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙুল কেটে পড়ে যাওয়ার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেওয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গিয়েছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলেই মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড় গড় করে সব বলেই বোধহয় নিজের উপরে চাপা মারা বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করে বলল, আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন? রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল, আর কিছু ভাবার ফুরসতও পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না। সে যেন সে সবের ঊর্ধ্বে চলে গিয়েছে। অন্তু জিজ্ঞেস করে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই গুমরমুখ বিশালাকার লোকটা যেত। দোতলার সিঁড়ি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে। একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এত শান্ত মানুষ, রাগ হতো কেন জানি, অথচ কোনো কারণ ছিল না। জানেন, আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুচকে মেয়ে ভ্রু কুচকে দেখে। আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেয়া যায়। দিল। আমি কাছুমাছু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওরকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যে যেত, যখন ঝন্টু বাবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম। অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করলো জানেন? কানা ঘোষা শুনলাম লোকটার প্রস্তাব দিয়েছে। বাড়ি শুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাউনি আর তার ঘরনের কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন। কোনোদিন বলেনি আমায় কিছু করতে, অথচ তখন বয়স ছোট ছিল। একটা তাগড়া পুরুষ যে আমার স্বামী, তার তোয়ালিটা লুঙ্গিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে তাতে বুক কাঁপত। আমায় বলতো খাইয়ে দিতে। আমার ছোট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরা উপশিরায় যে আন্দোলন, ও আপনি বুঝবেন না আর্মিন। লোকটা বাইরে গেলে অপেক্ষা করা মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা,
তার পছন্দের রান্নাটা করা, তার ছোট ছোট ধমক,